Assalamualaikum, my dear students of class 6. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to our online class. In my previous lecture, lecture number 9, we have solved the homework 26 to 30. I have explained the prepositions here. Then I have given the homework from number 31 to 35. Today is the solution of these homeworks. So let's start our new lecture today, lecture number 10, model question 31 to 35 and item number 2, uses of prepositions. Number 2 from model question 31. You can see the options here: about 2 times, up, in 2 times, for, to 2 times. Mrs. Kamal wanted to tell her class a story. Mrs. Kamal তার শ্রেণীকক্ষে বা তার শ্রেণীকে একটি গল্প শোনাতে চেয়েছিলেন। I have read a very interesting book, she said. তিনি বললেন যে আমি খুব ইন্টারেস্টিং অর্থাৎ মজার একটি বই পড়েছি। Mrs. Chaudhary gave it to me last week. গত সপ্তাহে মিসেস চৌধুরী আমাকে এই বইটি দিয়েছিলেন বা এটি দিয়েছিলেন। তোমরা লক্ষ্য করো, গেভ টু মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া। গেভ অথবা গিভ টু, কাউকে কোনো কিছু দেওয়া। গিভ টু মি তার মানে কাকে দিলেন? আমাকে দিলেন। তাহলে এই যে কাউকে দেওয়া সেটি হচ্ছে টু বসবে, গিভ টু, এটা তোমরা মনে রাখবে। ইটস ড্যাশ আ ম্যান কল্ড নাসিরুদ্দিন। এখানে বুঝতেই পারছি প্রিপোজিশন অ্যাবাউট বসবে, কারণ এটি একটি লোক সম্পর্কে, আর লোকটি হচ্ছে নাসিরুদ্দিন। এই ইটস হচ্ছে ইট ইজ এর শর্ট ফর্ম, তাহলে এটি হয় অ্যাবাউট এ ম্যান অর্থাৎ একটি লোক সম্পর্কে। নিচে তোমরা আনসারগুলো দেখতে পাচ্ছ, এখানে লিখে আছে। সো ইট ইজ অ্যাবাউট এ ম্যান কল্ড নাসিরুদ্দিন, এটি নাসিরুদ্দিন নামের একটি লোক সম্পর্কে। নাও আই ওয়ান্ট টু টেল ইউ আ স্টোরি অ্যাবাউট হিম। এখানেও অ্যাবাউট বসবে, কারণ কারোর সম্পর্কে, বিষয়ে বা সম্বন্ধে কোনো কিছু বলা হলে সেখানে অ্যাবাউট হয়। তাহলে আমি তোমাদেরকে তার সম্পর্কে একটি গল্প বলতে চাই। দ্য নেক্সট ডে নাসিরুদ্দিন গট আপ আর্লি অ্যান্ড ওয়াকড টু দ্য স্কুল। আচ্ছা, পরের দিন নাসিরুদ্দিন কী করলেন? আমরা জানি গেট আপ মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা, বা ঘুম থেকে ওঠা হচ্ছে গেট আপ। তাহলে আর্লি হচ্ছে সকাল সকাল। তাহলে গট আপ, এখানে গট হচ্ছে গেটের পাস্ট ফর্ম। তাহলে গট আপ আর্লি, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলেন এবং স্কুলের দিকে হাঁটতে শুরু করলেন। তাহলে ওয়াক টু স্কুলে, এটা তোমরা আগেই অনেকবার এটি পেয়েছো, তাই আশা করি তোমরা সহজে এটি বুঝে ফেলবে। ওয়াক টু স্কুল মানে হচ্ছে স্কুলের দিকে হাঁটা। দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ার ভেরি হ্যাপি টু সি হিম। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তাকে দেখে অনেক খুশি হলো। দে আস্কড হিম টু কাম ইন অ্যান্ড সিট ডাউন। তারা তাকে আসতে বলল। এখানে আসতে বলা হচ্ছে সাধারণ অর্থে, অর্থাৎ ভেতরে আসতে বা বসতে অনুরোধ করলো। তো সেখানে কাম ইন মানে হচ্ছে আসা। তারা তাকে আসতে বলল এবং বসতে বলল। সো নাসিরুদ্দিন ওয়েন্ট ইন অ্যান্ড স্যাট ডাউন। তাই নাসিরুদ্দিন ভেতরে গেলেন বা ভেতরে গেলেন এবং সেখানে বসলেন, ভেতরে গিয়ে বসলেন। তোমরা লক্ষ্য করো, যদি ইনটু প্রিপোজিশনটি আমাদেরকে ব্যবহার করতে হতো, তাহলে ইনটুর পরে অবশ্যই দ্য ক্লাসরুম বা দ্য রুম কিছু একটা অবশ্যই লিখতো। অর্থাৎ তখন যদি ইনটু লিখতো, এটি বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝানো হতো। যেহেতু এটি সাধারণ অর্থে ভেতরে অবস্থান করা বা ভেতরে আসা বোঝাচ্ছে, তাই এখানে ইন লিখেছে, কাম ইন, এবং এখানে গো ইন, অর্থাৎ ইনসাইড অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এখানেও ইনসাইড অর্থে ব্যবহৃত হয়েছে। ইনসাইড মানে ভেতরে। নাও হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হি সেড। তো সে জিজ্ঞেস করলো, আপনার জন্য আমরা কি করতে পারি? কারোর জন্য কিছু করা আমরা জানি ফর ব্যবহার করি জন্য অর্থে, তাহলে এখানে সাধারণভাবেই ফর ব্যবহার করা হয়েছে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনার জন্য আমরা কি করতে পারি? নাও মডেল কোয়েশ্চেন নাম্বার 32 এবং আইটেম নাম্বার 2। এখানে অপশনগুলো তোমরা লক্ষ্য করো: ফ্রম, অন, ফর, অফ,
two times with in. There was once a hare who was very popular with all other beasts. Popular with মানে হচ্ছে জনপ্রিয়। তোমরা এটা মেমোরাইজ করে ফেলো, এটা কিন্তু ভবিষ্যতেও অনেকবার আসবে। যেমন করে আমি এর আগেও কিছু প্রিপোজিশনের কথা বলেছিলাম, তোমরা সেই প্রিপোজিশনগুলোর সাথে এইগুলো অবশ্যই মেমোরাইজ করে ফেলবে। নতুন নতুন যা প্রতিদিন অ্যাড হবে চেষ্টা করবে সেগুলো ভালোভাবে মেমোরাইজ করার, এবং কপিতে তোমাদের হোমওয়ার্ক কপিতে অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ হেয়ার, একদা এক খরগোশ ছিল যে কিনা খুবই জনপ্রিয় ছিল অন্যান্য পশু পাখির মধ্যে। অর্থাৎ অন্যান্য পশু পাখির মধ্যে এক খরগোশ খুবই জনপ্রিয় ছিল। One day she heard some hounds coming and thought, I have nothing to fear. একদিন সে শুনতে পেল কিছু হাউন্ড অর্থাৎ নেকড়ে কী করছে, আসছে, অর্থাৎ নেকড়ে আসার শব্দ শুনতে পেল। অ্যান্ড থট আই হ্যাভ নাথিং ফিয়ার, এখানে হবে নাথিং টু ফিয়ার হবে, এবং সে ভাবলো যে আমার ভয় পাওয়ার কিছুই নেই। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন দ্য জঙ্গল, আমার অনেক বন্ধু রয়েছে এই বনে। তাহলে এই বনের মধ্যে আছে, অবস্থান করছে, সেই অর্থে এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। নাম্বার বি, ইন। জঙ্গলে বা বনে আমার অনেক বন্ধু রয়েছে। শিওরলি ওয়ান অফ দেম উইল হেল্প মি টু স্কেপ, এখানে ওয়ান অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে কোনো একজন। তাহলে এটা তোমরা মনে রেখো, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন অবশ্যই কী করবে, আমাকে পালাতে সাহায্য করবে। স্কেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পলায়ন করা, তাহলে আমাকে অবশ্যই পালিয়ে যেতে সাহায্য করবে। ফার্স্ট শি ওয়েন্ট টু ফাস্টেস্ট অফ দেম দ্য হর্স, প্রথমে সে পশুদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার কাছে গেল। শি সেড টু হিম টু ক্যারি হার অ্যাওয়ে ফ্রম দ্য হাউন্ডস অন হিজ ব্যাক। সে টু মানে হচ্ছে বলা, আর সের পাস্ট ফর্ম হচ্ছে সেড, তাহলে সেড টু মানে হচ্ছে বলল। তো সে তাকে বলল, তাকে অর্থাৎ খরগোশকে ক্যারি করে অনেক দূর নিয়ে যেতে। এখানে অ্যাওয়ে হার অ্যাওয়ে ফ্রম দ্য হাউন্ডস, অ্যাওয়ে ফ্রমের মানে হচ্ছে দূরে যাওয়া, সরে যাওয়া বা কখনো পালিয়ে যাওয়া, অর্থাৎ কোনো জায়গা থেকে চলে যাওয়া, সেটি বোঝায়। তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য হাউন্ডস, তাহলে নেকড়ে থেকে তাকে কি করবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। অন হিজ ব্যাক, এটা হচ্ছে হর্সের কথা বলা হয়েছে এখানে। হর্স ব্যাক মানে হচ্ছে ঘোড়ার পিঠে, তাহলে পিঠের ওপর বোঝাতে এখানে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। তাহলে হাউন্ডস অন হিজ ব্যাক। দ্য হর্স শুক হিজ হেড সেইং দ্যাট হি হ্যাড ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু ফর হিজ মাস্টার। ঘোড়া কী করলো, তার মাথা নাড়িয়ে তাকে বলল যে তার প্রভুর জন্য, এখানে ডু ফর হিজ মাস্টার অর্থাৎ প্রভুর জন্য কোনো কিছু করা। তাহলে সে বলল যে তার প্রভুর জন্য তার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। দ্য হেয়ার দেন went to the bull and hoped that he would fight the hounds with his horns. খরগোশ তারপর কোথায় চলে গেল, went to মানে হচ্ছে চলে যাওয়া, কার কাছে গেল, সে ষাঁড়ের কাছে গেল এবং আশা করলো যে ষাঁড় কী করবে, তাকে নেকড়েদের বিরুদ্ধে তার শিং দিয়ে, অর্থাৎ ষাঁড়ের যে শিং রয়েছে সেটি দিয়ে সে তার সাথে যুদ্ধ করবে, নেকড়েদের সাথে যুদ্ধ করবে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। দেন মডেল কোয়েশ্চেন 33, এখানে অপশনগুলো রয়েছে ইনটু, আউট, টু টাইমস, ফর, আপ, অ্যাওয়ে 2 times. ক্যান ইউ কাম ব্যাক অ্যানাদার ডে, দ্য স্টুডেন্ট সেড। ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করলো, তুমি কি আরেকটা দিন আসতে পারবে? আই উইল কাম ব্যাক টুমরো, নাসিরউদ্দিন রিপ্লাইড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। লক্ষ্য করেছো এখানেও কিন্তু আবার অ্যাওয়ে প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে, তার মানে চলে যাওয়া, অর্থাৎ সে প্রস্থান করলো বা চলে গেল। আমি আগামীকাল আবার ফিরে আসবো, নাসিরউদ্দিন উত্তর দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। দ্য নেক্সট ডে নাসিরউদ্দিন ওয়েন্ট টু দ্য স্কুল এগেইন। পরবর্তী দিন নাসিরউদ্দিন আবারও স্কুলে গেলেন। তাহলে ওয়েন্ট টু সাধারণ অর্থে কোথাও যাওয়া,
কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া। তাহলে গেলেন, হি ওয়েন্ট ইনটু দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, ডু ইউ নো এনিথিং টুডে স্টুডেন্টস, হোয়াট ক্যান আই টিচ ইউ? তোমরা কি কিছু আজকে কিছু জানো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি কি শেখাতে পারি? দিস টাইম দে ওয়ার রেডি, এবার তারা প্রস্তুত ছিল। দে অল সেড ইয়েস স্যার উই ডু, তারা বলল, উত্তর দিল যে হ্যাঁ স্যার আমরা জানি। দেন ইউ ডোন্ট নিড মি ডু ইউ, সেড নাসিরুদ্দিন, অ্যান্ড হি স্টুড আপ অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য ক্লাসরুম এগেইন। এবার তিনি বললেন যে, নাসিরুদ্দিন বললেন, তাহলে আমার তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের কি কোনো প্রয়োজন আছে আমার? না। হি স্টুড আপ, সে উঠে দাঁড়ালো, অর্থাৎ স্ট্যান্ড আপ হচ্ছে উঠে দাঁড়ানো, বসা অবস্থা থেকে দাঁড়ানো। তাহলে এখানে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, আমরা লিখব স্টুড আপ। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য ক্লাসরুম এগেইন, ওয়েন্ট ইনটু হচ্ছে প্রবেশ করা, দেখো ভেতরে প্রবেশ করা হচ্ছে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, ওয়েন্ট ইনটু। আর এখানে ওয়েন্ট আউট হবে ভেতর থেকে বাইরে চলে যাওয়া। এটা কিন্তু গো এর পাস্ট ফর্ম, গো, ওয়েন্ট, গন। গো, তাহলে গো ইনটু হচ্ছে কোনো বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, আর গো আউট হচ্ছে ভেতর থেকে বাইরে যাওয়া। আর যেহেতু পুরো প্যাসেজটি অতীতকালে রয়েছে, পাস্ট ফর্মে এটি লেখা হয়েছে। তাহলে তিনি ক্লাসরুম থেকে আবারও বের হয়ে গেলেন। দ্য স্টুডেন্টস ওয়ার শকড, ছাত্রছাত্রীরা খুবই অবাক হলো। নাসিরুদ্দিন হ্যাজ কাম to our school, said the students, and now he has gone again. What can we do for you? তারা ছাত্রছাত্রীরা বলল, নাসিরুদ্দিন আমাদের স্কুলে এসেছে। হ্যাজ কাম টু মানে হচ্ছে কাম টু আসা, তিনি আমাদের স্কুলে এসেছেন, এখন তিনি আবার চলেও গিয়েছেন। এখানে হি অ্যাপোস্ট্রফি এস যে লিখেছে এটি হচ্ছে হি হ্যাজ, HAS এর শর্ট ফর্ম, হি হ্যাজ। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, অর্থাৎ যখন ছাত্রছাত্রীরা কথা বলছিল তাহলে তারা এভাবেই বলছিল যে তিনি চলে গিয়েছেন, তিনি এখন আবার চলে গিয়েছেন। তাহলে হি হ্যাজ গন অ্যাওয়ে, তার মানে ওই জায়গা থেকে প্রস্থান করেছেন। হি হ্যাজ গন অ্যাওয়ে, হোয়াট ক্যান উই ডু ফর ইউ, এখন আপনার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ নাসিরুদ্দিনকেই তারা নিজেদেরকেই প্রশ্নটি করছে যে তাহলে ওনার জন্য বা আপনার জন্য আসলে কি করা যায়। দেন মডেল কোয়েশ্চেন 34, এখানে আপ আছে 2 টাইমস, অফ, ফর, ইন 2 টাইমস, অন, অ্যাট। আই রেস্টেড ফর অ্যান আওয়ার অন দ্য বারান্দা। বারান্দা হচ্ছে তোমরা জানো ব্যালকনি, এটি একটি খোলা বারান্দা। তো এখানে আমি কি করলাম, রেস্ট ফর মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, এবং সময়ের আগে আমরা ফর ব্যবহার করি, অর্থাৎ ফর অ্যান আওয়ার, তার মানে 1 ঘন্টা ধরে, কিন্তু এই 1 ঘন্টা ধরে আসলে এক্স্যাক্ট টাইমটি বলেনি, অর্থাৎ 8টা থেকে 9টা বা 10টা থেকে 11টা, এইটা কিন্তু বলা হয়নি। এই কারণেই আমরা এখানে ফর অ্যান আওয়ার ব্যবহার করব। আর যদি এক্স্যাক্ট টাইম বলতো, অর্থাৎ যদি বলা হতো যে সকাল 9টা থেকে, তাহলে হতো সিন্স 9 AM অথবা 9 o'clock, এভাবে বলা হতো। আর রেস্ট ফর অর্থ হচ্ছে আসলে বিশ্রাম নেওয়া, তো এখানে 2 অর্থে এখানে প্রিপোজিশন ফর ব্যবহার করা যায়। আই রেস্টেড ফর অ্যান আওয়ার অন দ্য বারান্দা, তো আমি বারান্দায় 1 ঘন্টা ধরে বিশ্রাম নিয়েছিলাম। আই কুড সি দ্য আদার ভিলেজ হাউসেস অ্যান্ড মেনি ট্রিজ, আমি অন্যান্য গ্রামের বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম এবং অনেক গাছপালা দেখতে পাচ্ছিলাম। তাহলে বোঝাই যাচ্ছে সে আসলে কোনো উঁচু জায়গায় আছে, এই কারণেও কিন্তু এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার বাড়িটি একটু উঁচু জায়গায় অবস্থিত আর সেখানে এসে অবস্থান করছে। এটা তোমরা পড়ার পর বুঝতে পারবে, কারণ সেকেন্ড লাইনে কিন্তু সেটি বোঝা যায়। তুমি উঁচু জায়গা থেকেই অন্যান্য গাছপালা আর অন্যান্য বাড়িঘর দেখতে পারবে। সো তাই এভাবে এটি প্রিপোজিশন অন লেখা হয়েছে। দ্য ট্রিজ ওয়ার ভেরি বিগ বাট দ্য ভিলেজ হাউসেস ওয়ার ভেরি স্মল, গাছগুলো ছিল খুবই বড় বড় এবং গ্রামের বাড়িগুলো ছিল খুবই ছোট ছোট। এভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এটি আসলে খুবই উপর থেকে, অর্থাৎ আমি খুব উপর থেকে সেটি দেখছিলাম। এখানে আই দিয়ে যিনি যে বক্তা তার বক্তব্যটি লিখেছেন
এখানে আই ব্যবহার করা হয়েছে, তাহলে সে তার বর্ণনায় বোঝাই যাচ্ছে সে উপরে আছে, হিলের বা পাহাড়ের উপর রয়েছে। সুন ইট ওয়াজ নাইট ইন দ্য হিলস। ইন দ্য হিলস অর্থ গ্রামে কি হলো, পাহাড়ে খুব দ্রুতই রাত নেমে আসলো। তাহলে এখানে পাহাড়ের ওপর বলতে অন হবে না, এখানে ইন হবে, অর্থাৎ হচ্ছে এই রাতটি এই সিচুয়েশনটা অবস্থান করলো, অর্থাৎ রাত দিন হওয়া যেটি সেটি আসলে পাহাড়ে সমগ্র জায়গায় ব্যাপ্তি ছড়িয়ে আছে। তাহলে এখানে হবে ইন দ্য হিলস। দেন মাই আন্ট গেভ মি সাম সাপার। তারপর আমার আন্টি আমাকে কিছু রাতের খাবার দিলেন। আই এট ইট অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। আমি এটি খেয়ে নিলাম এবং শুয়ে পড়লাম বা শুতে গেলাম। অ্যাট মিড নাইট আই ওক আপ সাডেনলি অ্যান্ড হার্ড আ সাউন্ড নিয়ার মি। তোমরা লক্ষ্য করো, আমি আগেও বলেছি অ্যাট মিড নাইট, অ্যাট মিড ডে, অ্যাট নুন, এইসবের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি। তোমরা প্রিপোজিশন অ্যাটের ব্যবহারে এগুলো পেয়েছো। সেখানে তোমরা ক্যাপিটাল এ দিয়ে লিখবে অ্যাট। নিচের অপশনে তোমরা আনসারগুলো একটু দেখে নিবে। অ্যাট মিড নাইট আই ওক আপ, মধ্যরাতে আমি হঠাৎ করেই জেগে উঠলাম এবং আমার পাশেই একটি শব্দ শুনতে পেলাম। হোয়াট ওয়াজ ইট, এটা কী ছিল? আই কুডন্ট সি এনিথিং, আমি কিছুই দেখতে পাইনি। ওয়্যার ওয়াজ আই, আমি কোথায় আছি? দেন আই রিমেম্বার্ড, তারপর আমার মনে পড়ল। আই ওয়াজ আপ ইন দ্য হিলস। আপ অর্থ উপরে, তাহলে আমি হিলে অর্থাৎ পাহাড়ের উপরে আছি। এখানে আপও হবে এবং ইনও হয়, দুটো প্রিপোজিশনে বসানো যায়। ইন দ্য হিলস অর্থাৎ হিলের মাঝে তুমি অবস্থান করছো, আর আই ওয়াজ আপ যেহেতু হিলটি উঁচুতে, তো এখানে আপ ইউজ করব। এখানে কিন্তু আবার অন, আই ওয়াজ অন ইন দ্য হিলস এভাবে হয় না, আপ ইন দ্য হিলস হয়, অর্থাৎ উঁচুতে আছো সেই অর্থে হবে এখানে। আই ওয়াজ আপ ইন দ্য হিলস। সাম পিপল আর অ্যাফ্রেড অফ দ্য হিলস। কিছু কিছু মানুষ হিল নিয়ে অনেক ভীত, অর্থাৎ পাহাড় নিয়ে তারা অনেক ভীত। অ্যাফ্রেড অফ তোমরা আগেও পেয়েছো, অ্যাফ্রেডের সাথে অফ প্রিপোজিশন ব্যবহার করা হয় এবং এটির মানে হচ্ছে ভীত। মাই ফ্রেন্ড সেড ডোন্ট ওয়াক ইন দ্য হিলস লাইলা, দেয়ার আর ঘোস্টস দেয়ার। আমার বন্ধুরা বলল তোমরা পাহাড়ে হাঁটাহাঁটি করো না, লায়লা, সেখানে ভূত রয়েছে। আই হার্ড দ্য সাউন্ড এগেইন। তাহলে ডোন্ট ওয়াক ইন দ্য হিলস তার মানে তোমরা হিলে অর্থাৎ হিলের ভেতরে কখনো একা একা হেঁটো না। এখানে ভেতরে অবস্থান করে হাঁটা সেই অর্থে এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নেক্সট 35, অফ হচ্ছে 3 টাইমস, ফ্রম 3 টাইমস, টু 2 টাইমস। তাহলে এখানে আসলে 3টি প্রিপোজিশনই বারবার ব্যবহার করতে হবে। দ্য স্টুডেন্টস ওয়ান্টেড লার্ন কখনো হয় না, এখানে টু হবে, এখানে আসলে প্রিপোজিশন টু হবে, এটাই মিস্টেক রয়েছে এখানে। দ্য স্টুডেন্টস ওয়ান্টেড টু লার্ন ভেরি মাচ ফ্রম নাসিরুদ্দিন অ্যান্ড এগেইন দে আস্কড হিম টু কাম। ছাত্রছাত্রীরা নাসিরুদ্দিনের কাছ থেকে, তার মানে কারো কাছ থেকে কোনো কিছু হলে আমরা সেখানে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে নাসিরুদ্দিনের কাছ থেকে তারা খুবই শিখতে চেয়েছিল, অর্থাৎ তারা শিখতে খুবই আগ্রহী ছিল, তাই তারা তাকে আবারও আসতে বলল। অর্থাৎ আমরা জানি স্টোরিটা আমরা অনেকবার পেয়েছি, তাকে স্কুলে আসার জন্যই শিক্ষার্থীরা বারবার অনুরোধ করছিল। সো দ্য নেক্সট ডে নাসিরুদ্দিন রিটার্নড টু দেয়ার স্কুল অ্যান্ড আস্কড দ্য সেম কোয়েশ্চেন্স। রিটার্ন টু মানে ফিরে আসা, এটা বোঝা যাচ্ছে যে তিনি কী করলেন, তাদের স্কুলে আবার আসলেন। তাহলে এমনিতেও এটি প্রিপোজিশন টু ব্যবহার করা হবে সাধারণ অর্থে। তো পরবর্তী দিন নাসিরুদ্দিন তাদের স্কুলে আবার আসলেন এবং একই কোশ্চেন অর্থাৎ একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। দিস টাইম দ্য স্টুডেন্টস ওয়্যার রেডি। এইবার ছাত্রছাত্রীরা এবারও প্রস্তুত ছিল। সাম অফ আস নো অ্যান্ড সাম অফ আস ডোন্ট, দে সেইড। তারা বলল সাম অফ আস মানে হচ্ছে আমাদের কেউ কেউ, অর্থাৎ আমাদের অনেকেই, এখানে কিন্তু সবাই না, অর্থাৎ আমাদের অনেকেই জানে এবং আমাদের অনেকেই আবার জানে না। এখানে ডোন্ট
এভাবেই কিন্তু লেখা যায় সাম অফ, কারণ নো একবার ব্যবহার করেই পরবর্তীতে তুমি যখন কানেক্টর দিয়ে যুক্ত করবে এবং একই অংশ লিখবে তখন তোমার ভার্বটি ব্যবহার না করলেও চলে। এভাবে ডোন্ট লিখে দিলেই হয়ে যায়। অর্থাৎ এ থেকে তুমি বুঝতে পারবে ডোন্ট নো হবে। তো এটি নো না লিখেও এটাই এভাবে হাইড করা যায়, হাইড অর্থাৎ উজ্জ্ব রেখেও এটি তোমরা লিখতে পারবে। সো সাম অফ আস মানে হচ্ছে আমাদের অনেকেই, অর্থাৎ কেউ কেউ, আমাদের কেউ কেউ জানে আবার কেউ কেউ জানে না। তারা এটি বললো ভেরি গুড সেড নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন বললেন খুবই ভালো। সাম অফ ইউ নো ইউ ক্যান টিচ দ্য আদার স্টুডেন্টস। দেখো এখানে ইন্টারেস্টিং কথা, যেহেতু অর্ধেক তাদের, অর্থাৎ কেউ কেউ তাদের জানে আবার কেউ কেউ জানে না। তো নাসিরুদ্দিনের রিপ্লাইটা কী ছিল, যেহেতু তোমাদের কেউ কেউ জানো তাহলে তোমরা অন্য ছাত্রছাত্রীদেরকেও শিখিয়ে দাও বা শেখাতে পারো। দে ক্যান লার্ন ফ্রম ইউ, তোমাদের কাছ থেকে তারা শিখতে পারে। অর্থাৎ যেই অর্ধেক বা যারা যারা জানে তাদেরকে বলছে যারা জানে না তাদেরকে শিখিয়ে দিতে। তো তারা কি করতে পারে, তোমাদের কাছ থেকে শিখে নিতে পারে। অ্যান্ড হি ওয়েন্ট হোম, এবং তিনি বাড়ি চলে গেলেন। দ্য স্টুডেন্টস ওয়্যার স্যাড, ছাত্রছাত্রীরা খুবই কষ্ট পেল বা দুঃখ পেল। দ্য থট অ্যান্ড থট, তারা ভাবতেই লাগলো আর ভাবতেই লাগলো বা চিন্তা করতে লাগলো। দেন দে ওয়েন্ট টু নাসিরুদ্দিনস হাউস নিয়ার দেয়ার স্কুল, তারপর তারা কি করলো, তাদের স্কুলের কাছে নাসিরুদ্দিনের বাড়িতে গেল। তো ওয়েন্ট টু হচ্ছে গো টু যেমন যাওয়া, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, ওয়েন্ট টু গেল। স্যার উই ওয়ান্ট টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, স্যার আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। দে সেড, তারা বলল। গুড সেড নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন বললেন ভালো। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক, তোমরা কি জিজ্ঞেস করতে চাও। দ্য স্টুডেন্টস বিগান টু আস্ক হিম, তারা তাকে জিজ্ঞেস করতে শুরু করলো। ওয়্যার ডু ইউ কাম ফ্রম হচ্ছে কোনো জায়গা থেকে আসা, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি করেন। সো এই ছিল তোমাদের আজকের হোমওয়ার্ক সলিউশন, এবং নেক্সট ক্লাসের জন্য তোমাদের আমি কিছু আনসিন টাস্ক দিয়েছি। এখানে তোমরা তোমাদের হোমওয়ার্ক কপিতে ডেট লিখে, হোমওয়ার্ক নাম্বার লিখে আনসারগুলো লিখে রাখবে। তোমরা চাইলে শুধু অনলি আনসারটাই লিখতে পারো, তবে সবচাইতে ভালো হয় তোমরা যদি এটি নোট করে ফেলো কপিতে। এখানে তোমরা এক নজর দেখে নিতে পারো, আমি জাস্ট রিড করে যাচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে হোমওয়ার্কটি কমপ্লিট করে নেবে এবং নাম্বার এবং ডেট দিয়ে রাখবে। ইন, এগেনস্ট, ফর, টু টাইমস, অফ, অন, ইনটু, অ্যাবাউট। My dear Nayan, I felt very happy and excited when I heard your brilliant success the exam. I cannot tell you about my feelings. Your success is the result hard work of you, your parents and teachers. You have turned your dream reality. I congratulate you this fabulous success. I also congratulate your parents and teachers their great contribution. You have set example others by making a good result fighting age all ours. May God give you more successes and pleasures in your life. I am proud of you, my friend. Then homework number 2. অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি শুধু প্যাসেজটি পড়ে যাচ্ছি। Hi Nasir, I came to know about the terrible news this morning. Milan, you have been suffering blood cancer. I was tremendously shocked. The news. I couldn't believe it when I heard it. The first time. I want you to be strong so that you can bear the enormous pain. Though it is an incurable disease, you should have faith Allah that He might cure you if He wishes. I know it is very tough if the part of you, but try to be as normal as possible. Never neglect the medicines prescribed. Number G, the doctor, they will age the disease and keep you alive. I will meet you as early as possible. Number 3, dear Rubina, deforestation is clearing Earth's forest
A large scale deforestation can have a negative impact. B, the environment. The most dramatic impact is a loss of habitat. C, millions of species, 80%. D, Earth's land, animals and plants live. E, forests, and many cannot survive the deforestation and that destroys their homes. So deforestation causes loss. F, biodiversity. Moreover, deforestation drives climate change. It will slowly but surely lead us. G, disasters. We must take serious step. H, deforestation to survive in this world. The last one, the last homework for you, number 4. Hi Akash, I had a great journey. A, train last week. I was lucky to get the seat. B, the window. It was a day journey. C, around 5 hours, and there was a lot to see. D, the window. The sight of the green fields and rural areas fascinated me and I glued. E, the window for most part of the journey. I just wished the journey never came. F, an end. However, before we even realized, we reached the final station. In the afternoon, when I roamed around. Number G, hills to hills, I dreamed of the train journey back. H, my hometown. So that's all for today. Thank you so much for watching this lecture. Till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.